যার কার্ডিওমেগালি আছে আর যার অ্যাপারেন্ট কার্ডিওমেগালি আছে নেই, কিন্তু ইমেজে মনে হচ্ছে। তো তুই ডিফারেন্সিয়েট করতে পারবি না। কি করে ডিফারেন্সিয়েট করতে পারবি? যখন এপি ভিউ লেখা থাকবে তুই বুঝতে পারবি এপি ভিউ এর কার্ডিওমেগালি নাও থাকতে পারে, দের ইজ অ্যাপারেন্ট কার্ডিওমেগালি। কারণ কি হয়েছে, সামনে থেকে রে গেছে, তো হ্যাঁ হার্ট অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ প্লেটের কাছে লাংস রয়েছে, কারণ লাংস কোথায় থাকে? হার্টের পেছনে থাকে। ঠিক আছে, তো লাংসের ইমেজটা কি হবে? অ্যাকচুয়াল ইমেজ পাওয়া যাবে, হার্টটা অনেক বড় লাগাবে। বোঝা গেল? তো একদমই বলবি না যে অ্যাপারেন্ট কার্ডিওমেগালি থাকবে এরকম না। এপিভিউ লেখা থাকবে, মেনশন করা থাকবে, পিএভিউ মেনশন করা নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে আগের দিন এগুলো দেখাতে পারিনি। তোর এপিভিউ এটা পেছন দিকে প্লেট থাকবে, হ্যাঁ, তো ডাইভার্জিং বিন, দিস দ্য ডাইভার্জিং বিন। ঠিক আছে, হ্যাঁ, ডিস্টেন্স কত? 100 সেন্টিমিটার। যদি তোর অ্যারাউন্ড 180 সেন্টিমিটার আরো দূরে থাকে, তো তাহলে কি হবে? পিএভিউ হবে। আর প্যারালাল রেস, ডাইভার্জ হবে না। যত দূরে লাইট যাবে, লাইট প্যারালাল রেস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এপি ভিউতে অ্যাপারেন্ট কার্ডিওমেগালি থাকে, আর পিএ ভিউতে লাং ফিল্ড অনেক বড় থাকে। নেক্সট কি? ইন্সপিরেশন। কি করে বুঝবো অ্যাডিকুয়েট ইন্সপিরেশন হয়েছে কিনা? তো রিপ কাউন্টস করবো। বল, কটা রিপস থাকবে? 10 10 ইকুয়াল টু 10 অ্যান্ড মোর। ঠিক আছে, আর অ্যান্টেরিয়রলি? ভেরি গুড, পড়াশোনা করছিস। ঠিক আছে, বোঝা হলো? তো ইন্সপিরেশন হলো, দেন কি? পেনিট্রেশন। পেনিট্রেশন কি করে বুঝবো অ্যাডিকুয়েট পেনিট্রেশন হয়েছে বা আন্ডার পেনিট্রেশন আছে? ঠিক আছে, হার্টের মধ্যে দিয়ে আমি দেখবো ভার্টিব্রা দেখতে পাচ্ছি কিনা। যদি ভার্টিব্রা ইনভিজিবল হয় তাহলে ইট ইজ লেস পেনিট্রেট। ঠিক আছে, যদি ভার্টিব্রা ভিজিবল হয় এবং ইন্টারভার্টিবল ডিস্কও আমি দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ওভার পেনিট্রেটেড। ঠিক আছে, নেক্সট হচ্ছে রোটেশন। রোটেশনের কি এই থাকবে? বল বল বল। যেদিকে রোটেট করছে মানে সাপোজ লেফট সাইডে রোটেটেড আছে বডিটা, তো যে ইমেজটা তৈরি হবে সেটা যদি মিড লাইন থেকে দেখি তাহলে লেফট সাইডের পোরশনটা বড় মনে হচ্ছে। তো আমি ইমেজে কি দেখব? আমি তো আমি তো অবজেক্টকে দেখতে পাচ্ছি না, যে দাঁড়িয়ে ঘুরে ছবি তুলছে দেখতে পাবো না। দাঁড়া দাঁড়া, প্রশ্নটা করতে দে আগে, তারপর আনসার দিবি। আমি তো দেখতে পাচ্ছি না যে পেশেন্ট কিভাবে ঘুরে দাঁড়িয়ে ছবি তুলেছে, আমি শুধু ছবিটা দেখছি। ছবি দেখে ব্যাক ক্যালকুলেট করতে হবে যে আমার কোন সাইডে রোটেশন আছে। বোঝা গেল? হ্যাঁ, তো ছবি দেখে আমি কি বুঝবো? আর স্টার্নাম, ট্রান্সভার্স প্রসেস অফ সার্ভাইকাল ভার্টিব্রাতে আমি দেখব যে কতখানি ডিস্টেন্স আছে, দুদিকের ডিস্টেন্স সিমিলার কিনা। ঠিক আছে, যেদিকে বেশি ডিস্টেন্স আছে সেই দিকে রোটেশন থাকবে। ঠিক আছে, এবার রোটেশন যদি থাকে তাহলে কি প্রবলেম হতে পারে? কি ম্যাডাম, আগের দিন এসেছিলি তো, বল। ভয় পাবার কিছু নেই, ট্রাই কর, বলতে বলতে দেখবি অভ্যাস হবে। রোটেশন বেশি থাকলে কি হবে? কি করে ডিফারেন্সিয়েট করবে? কারণ বল, কারণ। আমি যদি এইভাবে ঘুরে আছি তার মানে কি? কোন দিকে রোটেটেড আছে? লেফট সাইডে। প্লেট সামনে আছে। না 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 না, রিজনিং ডেভেলপ কর। রিজনিং কি? স্টেপ বাই স্টেপ এগো। আমি লেফট সাইডে ঘুরে আছি, সামনে প্লেট আছে, তো কোনটা কাছাকাছি আছে? কোন দিকটা? রাইট সাইড সামনের দিকে আছে, লেফট সাইড দূরে আছে। তাহলে রাইট সাইডের অ্যাকচুয়াল ইমেজ পাওয়া যাবে। লেফট সাইড বড়, কারণ অনেক সারফেস এরিয়া থাকবে, ঘুরে আছি অনেকটা বড় আছে, তাহলে অনেক বেশি রেস পেনিট্রেট করবে এবং অনেক বড় ইমেজ পাওয়া যাবে। তাহলে কি হলো?
তাহলে যেদিকে রোটেশন থাকবে সেই দিকের লাং ফিল্ড অনেক বড় দেখাবে কম্পারেটিভলি অপোজিট সাইড। বোঝা গেল? তাহলে লেফট সাইডের ইমেজ বড় হবে রাইট সাইড। তো আমার যদি রাইট সাইডের কোনো প্যাথোলজি থাকে তাহলে তার অ্যাকচুয়াল সাইজের থেকে আরো ছোট লাগবে। লেফট সাইডের যদি কোনো প্যাথোলজি থাকে তাহলে সেটা অ্যাকচুয়াল যে সাইজ তার থেকে আরো বেশি বড় লাগবে, তা অ্যাসেসমেন্ট করতে পারবে। বোঝা গেল? স্টেপ বাই স্টেপ করতে হয়। তোকে আনসার বলতে বলিনি, তুই রিজনিং যদি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোস তুই আনসারে পৌঁছে যাবি। কনসেপ্ট কি, যে যতখানি কাছে থাকবে প্লেটের তত অ্যাকচুয়াল ইমেজ হবে, যত দূরে যাবে বড় ইমেজ হবে। এই রিজনিংটাকে বসানোর চেষ্টা কর, তুই আনসার পেয়ে যাবি। তোকে আনসার বলতে হবে না লাস্ট। বোঝা গেল? নেক্সট কি, কার্ডিওমেগালি কি করে বুঝবো? আমি তোকে এত কিছু জানতে চাই না, আমি বলেছি কি করে করবো। মুখস্থ করার চেষ্টা করিস না, ব্যাপারটা বেসিক জিনিস বোঝার চেষ্টা কর। আমি কি করে মেজার করবো জিজ্ঞেস করেছি, আনসার জিজ্ঞেস করিনি কত কি হবে তার কি এই হবে, কি করে মেজার করবো। হার্টের ডিস্টেন্স কত অবধি নেবো? ম্যাক্সিমাম কনভেক্সিটি পর্যন্ত নেব, ঠিক আছে। তারপর ডিভাইডেড বাই, তো থোরাসিক ডায়ামিটার কি করে বুঝবো এবং কোন থোরাসিক ডায়ামিটারটা নেব? এক্সপিরেশনে নেব, ইন্সপিরেশনে নেব? হ্যাঁ, শুধু ইন্সপিরেশনের ফুল ইন্সপিরেশন, ম্যাক্সিমাম ইন্ট্রাথোরাসিক ডায়ামিটার নেব, তাই তো? বোঝা গেল? ফুল ইন্সপিরেশনের সময় নেব। তো কি করে বুঝবো ফুল ইন্সপিরেশন আছে? হ্যাঁ, তখন রিপ কাউন্ট করে দেখব যে ফুল ইন্সপিরেশনে নেওয়া হয়েছে। বোঝা গেল? দিস ইজ দ্য রিজনিং। বুঝেছিস? বোঝা গেল? এইটা আনসার। এইভাবে যদি আনসার দিস কোনোদিন ভুল হবে না। মুখস্থ করতে যাস তুই, সলিউশনে জাম্প করতে যাস, এই ভাই এই ব্যাস ভুলে যাবি। স্টেপ বাই স্টেপ, যেমন অঙ্কে আমরা করি, একটা অঙ্ক দিল, একটা কোশ্চেন হলো অঙ্ক ইকুয়াল টু এইটা স্টেপ, পরের স্টেপ, তারপরের স্টেপ, তারপরের স্টেপ, তারপর তো অঙ্কের আনসার আসে, ইজ ইকুয়াল টু আনসার, তাই তো? তো রিজনিং এইভাবে ডেভেলপ করতে হয়। বুঝেছিস? নেক্সট কি, হার্ড বর্ডার্স। এইদিকে তাকা, এইদিকে তাকা, ওদিকে তাকাতে হবে না। হার্ড বর্ডার্স, রাইট হার্ড বর্ডার্স মেড আপ অফ রাইট এট্রিয়াম, আইভিসি। ও হার্ড বর্ডার তো বলবি ওপর থেকে নিচে পর্যন্ত, প্রথমে সুপিরিয়র ভেনা ক্যাভা, দেন রাইট এট্রিয়াম, দেন ইনফিরিয়র ভেনা, আইভিসি, এসভিসি, রাইট এট্রিয়াম, আইভিসি। লেফট হার্ড বর্ডার, প্রথমে নাকেল হচ্ছে, তারপর উইন্ডো, হ্যাঁ, তারপর পালমোনারি বে, তারপর লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিজেস, তারপর লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তো ফ্লোর ইজ ফর্মড বাই রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম পস্টেরিয়রলি থাকে, ঠিক আছে। লেফট এট্রিয়াম কোনো রাইট হার্ট বর্ডার, লেফট হার্ট বর্ডারের লেফট এট্রিয়ামের কোনো জায়গা নেই, ঠিক আছে। আর কি, রাইট ভেন্ট্রিকুলারও কোনো রোল নেই, রাইট ভেন্ট্রিকল ফর্ম দ্য বেস অফ দ্য হার্ট, ঠিক আছে। বোঝা গেল? ছবি মনে রাখবি, ভিজুয়ালাইজ করার চেষ্টা করবি। তারপর কি, ফার্স্ট রিপ কি করে বুঝবো, সরি ফার্স্ট রিপ বলছি, সার্ভাইকাল রিপ কি করে বুঝবো? আরে কার ওপরে? মাথার ওপরেও থাকতে পারে, ফার্স্ট রিপের ওপরেও থাকতে পারে, কার ওপরে? আবার দেখো থোরাসিক আউটলেট, আমি জিজ্ঞেস করেছি কি আউটলেট, কি সিনড্রোম হবে, কি হবে, কোশ্চেন বোঝার চেষ্টা কর কি কোশ্চেন করতে চাইছি। সার্ভাইকাল রিপ কোথায় থাকবে? তো ফার্স্ট থোরাসিক রিপের ওপর থাকবে। এবং কি করে বুঝবো যে সার্ভাইকাল রিপ, কি করে বুঝবো? আরে ফ্লোটিং থাকবে, ফ্লোটিং কি করে বুঝবো? আমি সার্ভাইকাল রিপ একটা গ্লান্স দেখে কি করে বুঝবো?
আমাকে আইডেন্টিফাই কি করতে হবে প্রথমে, যে ফার্স্ট রিপ আছে কিনা। সার্ভাইকেল রিপ কার সাথে কনফিউজড হবে, ফার্স্ট রিপের সাথে, তাই তো। তো ফার্স্ট রিপ আছে কিনা আগে দেখতে হবে। তো ফার্স্ট রিপ আছে কিনা কি করে বুঝবো? প্রথম পেছন থেকে ফার্স্ট রিপ যেটা মানে সাসপেক্ট করছি ফার্স্ট রিপ আছে, সেটা পেছন থেকে কস্টোভার্টিব্রাল জয়েন্ট থেকে আমি ফলো করতে করতে আসবো অ্যান্টেরিয়রলি। অ্যান্টেরিয়রলি এসে কোথায় এসে মিট করবে? স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টের ঠিক নিচের জয়েন্টটাই ফার্স্ট কস্ট্রো স্টার্নাল জয়েন্ট হবে, ঠিক আছে। ফার্স্ট কস্ট্রো স্টার্নাল জয়েন্ট হবে। তার ওপরে যদি কোনো রিপ থাকে দ্যাট ইজ সার্ভাইকাল রিপ। বোঝা গেল? মাথায় ঢুকলো? বল কি বলবি। নাম কি তোর? শুভম? শুভঙ্খা মানে কি? শুভ আকাঙ্ক্ষা। নাম আমি ভুলে যাই, মনে রাখতে পারি না একদম। বল। একটা না, ফার্স্ট রিপ কি করে বুঝবো? ফার্স্ট রিপ যখনই দেখছি আমি সার্ভাইকাল রিপ, একটা রিপ আছে, তো আমাকে ফার্স্ট রিপ লোকেট করতে হবে। তো লোকেট কি করে করব? যে রিপটা এসে কস্টোভার্টিব্রাল জয়েন্ট থেকে সামনের দিকে আসছে, জাস্ট ম্যানোব্রিয়াম স্টার্নাই যে জয়েন্ট আছে, সরি ম্যানোব্রিয়াম স্টার্নোক্ল্যাভিকুলার যে জয়েন্টটা আছে ঠিক তার নিচে এসে ফার্স্ট কস্ট্রো কন্ড্রাল জয়েন্ট করছে বা কস্ট্রো স্টার্নাল জয়েন্ট করছে, সেই রিপটাকে আমি নাই পেছন থেকে নাই সামনে থেকে আমি ফলো করব। দ্যাট ইজ ফার্স্ট রিপ। এনিথিং অ্যাবাভ দ্যাট ইজ সার্ভাইকাল। যদি রিপ থাকে, যদি না থাকে কোনো ব্যাপার না। যদি থাকে এক্সট্রা রিপ, তো দিস ইজ সার্ভাইকাল। কিরে নাম কি ভুলে গেলাম, তোর নাম কি? উজান। বুঝেছিস? 2 or more রিপস যদি ফ্র্যাকচার হয়, মোর 2 and 3 পজিশনে, ঠিক আছে, হ্যাঁ, অনেকে বলে 3 রিপস 3 কনজিকিউটিভ প্লেসে, যদি মানে 3 সাকসেসিভ রিপস হতে হবে, ঠিক আছে, পরপর 3টে রিপ, মানে 3 4 5 এরকম, ঠিক আছে। মোর দ্যান 2 রিপস ইন মোর দ্যান 2 পজিশনস যদি ফ্র্যাকচার হয়, তাহলে ফেইল চেস্ট হয়। অ্যান্ড ওই সেগমেন্ট অফ চেস্টটাকে কি বলে? ফেইল সেগমেন্ট বলে, ঠিক আছে। তো এর কনসেপ্টটা কি? রিপ ফ্র্যাকচারের ট্রিটমেন্ট কি? কি ট্রিটমেন্ট বলুন ম্যাডাম? বেড রেস্ট। ব্যাস বলেছে একজন। 1 নম্বর তো রেস্ট নিতে হবে, 2 নম্বর হচ্ছে পেন কিলার দিতে হবে, আর কিছু ম্যানেজমেন্ট হয় না, ঠিক আছে। অন্য জায়গায় ফ্র্যাকচার, বোন ফ্র্যাকচার হলে আমরা প্লাস্টার করি, এই করি, কিচ্ছু করতে হয় না, ব্রেসিং কিচ্ছু করতে হয়, জাস্ট রেস্ট নেবে, হিল করে যাবে, ঠিক আছে। কিন্তু যদি মাল্টিপল রিপ ফ্র্যাকচার হয়, তখন কি করতে হবে? ঠিক আছে, ট্রমাতে পড়বি। ইট ইজ ফেইল চেস্ট। মোর দ্যান 2 রিপস যদি মোর দ্যান 2 পজিশনে ফ্র্যাকচার হয়, তাহলে কি হবে? ফেইল সেগমেন্ট হবে। ফেইল সেগমেন্টের কনসেপ্ট কি জানিস? প্যারাডক্সিক্যাল রেসপিরেশন। প্যারাডক্সিক্যাল রেসপিরেশন মানে কি? এখানে ফিজিওলজির কনসেপ্ট আসবে, কত ফিজিওলজি তোরা পড়েছিস, ঠিক আছে। আমরা যখন ইন্সপিরেশন করি তখন কি হয়? লাং ইনফ্লেট করছে, থোরাসিক ক্যাভিটি কি হবে? ইনফ্লেট হচ্ছে। ইজ কল কমপ্লায়েন্স অফ দ্য চেস্ট ওয়াল, ঠিক আছে। ইজ এন প্যাসিভ প্রসেস। লাংস যে এরম হয়, ঠিক আছে। তাহলে কি হবে? যেই চেস্ট ওয়াল এক্সপ্যান্ড করবে, লাংসও এক্সপ্যান্ড করবে, তো কি হবে? অ্যাটমসফিয়ারিক প্রেশার বেশি আছে, তো ল অফ ফিজিক্সের কি হবে? হাই প্রেশার থেকে লো প্রেশারে যাবে, তো এই জন্য আমাদের এয়ার মুভমেন্ট হবে।
এয়ার গেল, তারপর গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো। এবার কি চেস্ট ওয়ালে ইলাস্টিক রিকয়েল হবে, তাই তো পড়েছিস ফিজিওলজিতে, তাই পড়েছে ইলাস্টিক রিকয়েল হবে। তো দ্যাট ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস, ঠিক আছে। হ্যাঁ, মাসেল, ইন্টারকস্টাল মাসেল, ডায়াফ্রাম এগুলো সব কন্ট্রাক্ট করবে, তো কি হবে লাং স্কুইজ করবে, তো এয়ার উইল মুভ আউট। বোঝা গেল? তো এই যে ইন্সপিরেশনের সময় তোর চেস্ট ওয়াল এক্সপ্যান্ড করছে, তো কি হবে ইন্ট্রাথোরাসিক প্রেশার কি হবে বাড়বে, মেরে একদম মাথা ভেঙে রেখে দেবে। কমবে, তাহলে তো তোর নেগেটিভ প্রেশার হবে, তাহলে তো বাইরে থেকে ভেতরে হবে, ঠিক আছে। যখন আবার ইলাস্টিক রিকয়েল হচ্ছে এক্সপিরেশনের সময়, তখন ইন্ট্রাথোরাসিক প্রেশার বাড়বে, তো তোর ভেতর থেকে বাইরে। বোঝা গেল বেসিক? বোঝা গেল? এবার এই যে চেস্ট ওয়াল কি দিয়ে তোর এটা তৈরি আছে, পেছনে ভার্টিব্রা আছে, সামনে স্টার্নাম আছে, তার সঙ্গে ব্রিজ করছে কি রিবস, তো দে অ্যাক্টস অ্যাজ এ ইউনিট। বোঝা গেল? অ্যাক্টস অ্যাজ এ ইউনিট, রিবস আছে, মাসেলস আছে, ওপরে চেস্ট ওয়াল আছে, ঠিক আছে, তো ইউনিট হিসেবে কাজ করছে। এবার এই ইউনিটে মনে কর কোনো জায়গায় মাল্টিপল রিবস, কনজিকিউটিভ রিবস ফ্র্যাকচার হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল? একটা জায়গায় মনে কর একটা রিবস ফ্র্যাকচার হলো, তার নিচে আরেকটা রিবস ফ্র্যাকচার, তার নিচে আরেকটা রিবস ফ্র্যাকচার, সেটা এক জায়গায় ফ্র্যাকচার হলো, আরো দুটো বা তিনটে জায়গায় ফ্র্যাকচার, তাহলে কি হবে ওই ইউনিটটা কি হবে, এই পুরো যে স্ট্রাকচার আছে তার থেকে কি হলো ডিটাচ হয়ে গেল, তার থেকে ডিটাচ হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল? তার থেকে ডিটাচ হয়ে গেল, তো হ্যাঁ, সামনের দিক থেকেও ডিটাচ হয়ে গেল, পেছনের দিক থেকেও ডিটাচ হয়ে গেল। মাথায় ঢুকছে? ইমাজিন করতে পারছিস ব্যাপারটা? আমি এটা চার্জ করে নিই, তারপরে একে বোঝাচ্ছি। ডিটাচ হয়ে গেল, এই পর্যন্ত ঠিক আছে তো? এবার যেই ডিটাচড হয়ে যাবে, এই একটা মনে কর, আমার মনে কর এখানে রিবসে, ঠিক আছে, মনে কর থার্ড, ফোর্থ, ফিফথ রিবসে এইখানে একটা ফ্র্যাকচার হয়েছে, এখানে একটা ফ্র্যাকচার হয়েছে, এইদিকে একটা ফ্র্যাকচার হয়েছে, 3 জায়গায় এরকম পরপর দুটো রিপে 3-4 জায়গা, তাহলে কি হবে এই জায়গাটা? এর সামনের দিকেও রিপসের সাথে স্টার্নামের সাথে কমিউনিকেট করছে, পেছন দিকে ভার্টিব্রার সাথে এখানে ফ্র্যাকচার রিপস হয়ে গেছে। তো যখন এবার চেস্ট এক্সপ্যান্ড করছে, কি হবে নেগেটিভ প্রেশার ক্রিয়েট হচ্ছে, নেগেটিভ প্রেশার ক্রিয়েট হচ্ছে, পুরো চেস্ট ওয়াল এক্সপ্যান্ড করছে, তখন ওই যে ইন্ডিপেন্ডেন্ট সেগমেন্ট সেটা কি হবে? পারবে না, জানতে চাইনি কি হবে নেগেটিভ, যখন চেস্ট ওয়ালের মধ্যে নেগেটিভ প্রেশার বিল্ড আপ হচ্ছে, হ্যাঁ, চেস্ট ওয়াল এক্সপ্যান্ড করছে, লাংসও এক্সপ্যান্ড করছে, ওই যে মানে ইন্ডিপেন্ডেন্ট একটা সেগমেন্ট তৈরি হচ্ছে, সে কি হবে? সে সাক আউট হয়ে, মানে সাক আউট বলছি, সাক ইন হয়ে যাবে, তার কারণ নেগেটিভ প্রেশার আছে চেস্ট ওয়ালে, ও কি করবে ভেতরে ঢুকে যাবে, পুরো চেস্ট ওয়াল এক্সপ্যান্ড করবে কিন্তু ও ভেতরে ঢুকে যাবে, তো ওর আন্ডারলাইনে যে লাং সেগমেন্ট থাকবে, যে অ্যালভিওলাই গুলো থাকবে, সেগুলো কি হবে? এক্সপ্যান্ড করতে পারবে না, সেগুলো কোলাপসড হয়ে থাকবে, তাহলে ওই সেগমেন্টে কি হবে? অক্সিজেনেশন হবে না, অ্যালভিওলার অক্সিজেনেশন হবে না, তো কি হবে? শান্টিং হবে, পালমোনারি আর্টারি দিয়ে যে ব্লাডস গুলো যাবে, হ্যাঁ, সেটা আবার ভেন দিয়ে চলে আসবে, অক্সিজেন এক্সচেঞ্জ হতে পারবে, তাহলে কি হবে? হাইপক্সিয়া হবে পেশেন্টের, যদি অনেক বড় সেগমেন্ট হয় হাইপক্সিয়া হবে। বোঝা গেল? দিস ইজ দ্য স্টোরি। যদি এরকম মাল্টিপল জায়গায় মাল্টিপল রিবস ফ্র্যাকচার হয়ে যায়, তো ফেল সেগমেন্ট হয়ে যায়। তো ফেল সেগমেন্ট হলে কি হবে? ওই জায়গার নিচে যে লাংস আছে, দ্যাট উইল নট ভেন্টিলেটেড, দ্যাট উইল নট এক্সপ্যান্ড। ভেন্টিলেশন হবে না মানে কি হবে? ভিকিউ মিসম্যাচ হবে। ভিকিউ মানে কি? ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হবে। ভেন্টিলেশন হবে না, পারফিউশন হচ্ছে কিন্তু ভেন্টিলেশন হচ্ছে না, তার মানে অক্সিজেনেশন হচ্ছে না, তাহলে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হবে। বোঝা গেল? তাহলে হাইপক্সিয়া হবে। হ্যাঁ, তো তখন কি করতে হবে পেশেন্টকে? অক্সিজেন দিলেও তো তোর হবে না, লাং এক্সপ্যান্ড করছে কিন্তু ওই সেগমেন্ট যাচ্ছে না, তো তখন পজিটিভ প্রেশার ভেন্টিলেশন করতে হবে, যাতে ওইখানের যে অ্যালভিওলাই গুলো আছে সেগুলোকে
পজিটিভ প্রেশার দিয়ে এক্সপ্যান্ড করে ফুলিয়ে রাখতে পারে, তাহলে গ্যাসি এক্সেল হবে। তুই যতই অক্সিজেন দে ওখানে তো যাবে না, কারণ তুই যেই নিঃশ্বাস নিবি ও ভেতরে ঢুকে যাবে, আর তুই যেই এক্সপায়ার করবি তখন পজিটিভ প্রেশারে ও বাইরে বেরিয়ে আসবে। তো দ্যাট ইজ কল প্যারাডক্সিক্যাল রেসপিরেশন। মাথায় ঢুকলো না আবার বলবো? না বল, না ঢুকলে আবার বলবো, যদি না ঢোকে তাহলে আবার বলবো, আর তোর যদি ঢোকে তাহলে তুই বলবি। ঢুকেছে কিনা বল, তাহলে বল কি বললাম। তুই না, ও বলবে। রিপ যদি ফ্র্যাকচার হয়, রিপ ফ্র্যাকচার হলে আমি প্রথমে কি বললাম, যদি মনে কর একটা জায়গায় একটা রিপ ফ্র্যাকচার হয়েছে বা দুটো রিপ ফ্র্যাকচার হয়েছে সিঙ্গেল পয়েন্টে, ঠিক আছে, তো কিচ্ছু হবে না, বোঝা গেল, কারণ স্কেলিটাল স্ট্রাকচার মেনটেন করবে। কিন্তু যদি সাকসেসিভ 2 or 3 রিপস মোর দেন 2 and 3 প্লেসে হয়, তাহলে কি হবে, একটা আইসোলেটেড ইন্ডিপেন্ডেন্ট। এমনি রিপ ফ্র্যাকচার হয়েছে, তার ট্রিটমেন্ট কি, বেড রেস্ট বলেছে, হ্যাঁ, পেন কিলার দিলাম, রেস্ট দিলাম, ও ঠিক হয়ে যাবে, ঠিক আছে, আর কোনো ডেফিনেটিভ ম্যানেজমেন্ট নেই। কিন্তু যেই ফেল সেগমেন্ট হয়ে যাবে পেশেন্টের হাইপক্সিয়া হবে। যদি ছোট সেগমেন্ট হয় তার অসুবিধা হবে না, কিন্তু যদি বড় সেগমেন্ট হয়, যেটা আন্ডারলাইনিং একটা বড় সেগমেন্ট অফ লাংকে এক্সপ্যান্ড করতে দেবে না, তো তখন হাইপক্সিয়া হবে। তো তখন সেই পেশেন্টকে আইসিইউতে ভর্তি করতে হবে, তোর ইন্টিউবেশন করতে হবে, পজিটিভ এয়ার ভেন্টিলেশন করতে হবে, বা বাইপ্যাপ বা সিপ্যাপ দিয়ে পজিটিভ প্রেশার ভেন্টিলেশনে ওকে রাখতে হবে, যাতে ও অক্সিজেন স্যাচুরেশন মেনটেন রাখতে পারে, নাহলে পারবে না, বুঝেছিস? তো রিপ ফ্র্যাকচারের মধ্যেও টাইপস আছে। এমনি রিপ ফ্র্যাকচার যদি সিঙ্গেল পয়েন্টে ফ্র্যাকচার হয় কিচ্ছু করতে হবে, পেন কিলার দিয়ে দিবি, একটু এই করে দিবি, বাড়িতে রেস্ট নেবে, ঠিক হয়ে যাবে। যদি ফেল সেগমেন্ট হয়, মাল্টিপল জায়গায় ফ্র্যাকচার হয় কনজিকিউটিভ রিপসে, তো দেন তো এটাই তোকে এক্সরে দেখে বুঝতে হবে, ঠিক আছে, এক্সরে দেখে এটাই বুঝতে হবে যে ফেল সেগমেন্ট আছে কিনা। যেই দেখবি মাল্টিপল জায়গায় ফ্র্যাকচার হচ্ছে, পেশেন্টকে এক্সামিন করতে হবে, স্যাচুরেশন দেখতে হবে, তার ব্রিদিং দেখতে হবে, যে ঠিকমতো চেস্ট ওয়াল এক্সারশন হচ্ছে কিনা, এক্সকারশন ঠিকমতো হচ্ছে কিনা, কোনো জায়গায় কোনো ইনড্রয়িং আছে কিনা, ইন্সপিরেশনের সময় চেস্ট ইনড্র করছে কিনা, নিচের দিকে সাকিন হয়ে যাচ্ছে কিনা। এই হচ্ছে লাং সেকেন্ডারিজ, ইজ কল ক্যানন বল ম্যাথস। কোনো জিআই ক্যান্সার থেকে বা কোনো পেলভিক ম্যালিগনেন্সি থেকে লাংসে যদি মেটাস্টেসিস হয়, there is a small puffy multiple in both lung fields এ মেটাস্টেসিস হতে পারে, is called ক্যানন বল মেটাস্টেসিস, ঠিক আছে। তো এতক্ষণ আমরা এই পড়লাম, এবার হচ্ছে অ্যাবডোমিনাল এক্সরে, যেটা আমাদের মেইন ফোকাস। এতক্ষণ জাস্ট আমরা এক্সরের এইগুলো জাস্ট ইন্ট্রোডাকশন, আসলে এখনো ঢুকিনি। এর হচ্ছে অ্যাবডোমিনাল এক্সরে, সার্জারিতে অ্যাবডোমিনাল এক্সরে বলবো, চেস্ট মেডিসিন এতে এই পড়বো। তো হোয়াট ইজ দিস, এটা কি এক্সরে? এক্সরে নাম্বার থাকবে, দেখে বলতে হবে হোয়াট ইজ। কি করে বুঝলি এক্সপোজার বেশি? লাংগুলো কালো কালো লাগছেই বলে এক্সপোজার বেশি হয়ে যাবে? হ্যাঁ, এটা বিড়ি খায় না, সিগারেট খায় না, এরকম লাং সুন্দর। বলেছি প্যারামিটার বলে দিয়েছি তো কি কি আছে। প্রথম কথা দেখতে হবে হাইট অফ এক্সপিরেশনে নেওয়া আছে, রিপস কাউন্ট করে, মোর দ্যান 10 রিপস এমনি আছে, ঠিক আছে। পেনিট্রেশন কি করে বুঝবো? ইন্টারভার্টিব্রাল ডিস্ক দেখা যাচ্ছে, শুধুমাত্র ভার্টিব্রা দেখা যাচ্ছে, ট্রান্সভার্স প্রসেস দেখা যাচ্ছে, তো এক্সপোজার নেই, অ্যাডিকুয়েট এক্সপোজার আছে, ওকে। হার্ট মোটামুটি ঠিকঠাক আছে, দেখে কার্ডিওমেগালি মনে হচ্ছে না, ওকে। হ্যাঁ, রোটেশন কিছু নেই, মিড লাইন একদম মিড লাইন বরাবর, এইখানে এটা আছে, এখানে এটা আছে, ঠিক আছে। তাহলে দিস ইজ, তো কি হবে, ট্রেকিয়া ইন মিড লাইন আছে। আমি কি করে স্কাই করব? দিস আর স্কাইগ্রাম অফ চেস্ট টেকেন ইন আ PA view,
showing normal penetration, adequate penetration. Normal বলে কিছু হয় না, taken in full expression by height of inspiration in with adequate exposure and with no rotation, trachea in midline, showing heart and both lung fields, okay, and fundic gas shadow, ঠিক আছে, with domes of diaphragm, ঠিক আছে. So it's a normal chest X-ray showing fundic gas shadow and diaphragm. আর এটা কি, এইদিকের এটা কি, এইদিকের সাদা অংশটা কি, হ্যাঁ, দিস আর ডায়াফ্রাম, দিস ইজ লিভার, ঠিক আছে. তো ইটস আ নর্মাল এক্স-রে. হোয়াট ইজ দিস? আমি অ্যাবডোমিনাল এক্স-রে দেখাচ্ছি, চেস্ট নিয়ে আমি আর ব্রদার্ড নই. আমি জাস্ট বেসিক জিনিস, এক্স-রে বেসিক জিনিস পড়ানোর জন্য চেস্ট এক্স-রে পড়ালাম. এটা আমার পড়ানোর কাজই না, এটা মেডিসিন, পেডিয়াট্রিক্স, চেস্ট মেডিসিনের লোক পড়াবে. আমি জাস্ট ওদের একটা প্রিলিমিনারি ইন্ট্রোডাকশন দিলাম, ওনারা অনেক বেটার পড়াবে আমার থেকে, বুঝছিস? বোঝা গেল? হ্যাঁ, আমি অ্যাবডোমিনাল এক্স-রে শুরু করছি, তুই আমাকে অ্যাবডোমেন, এটা তোর একটা চেস্ট প্লাস আপার অ্যাবডোমেন দেখা যাচ্ছে, তুই আমাকে ডায়াগনোসিস বল কি দেখতে পাচ্ছিস. আমি বদার্ড নই, রোটেশন হয়ে গেছে, আমি চেস্ট দেখছি না, আমি বলছি অ্যাবডোমেন দেখছি. এক্স-রেতে বুঝে যাবি লিভার এনলার্জ আছে. যখনই তোর চেস্ট প্লাস আপার অ্যাবডোমেন হবে, তোকে দেখতে হবে যে এইদিকে কি, এটা কি বললাম যে ফান্ডিক গ্যাস শ্যাডো. হোয়াট ইজ ফান্ডিক গ্যাস শ্যাডো? কেন হয়? হ্যাঁ, স্টমাক এরকম থাকে, ঠিক আছে. তো ফান্ডাস সবচেয়ে ওপরের পোর্শন, তো ফুড অ্যান্ড লিকুইডস যদি এখানে থাকে, তো এখানে গ্যাস উইল অ্যাকুমুলেট. তাহলে তুই যখনই এক্স-রে করবি চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেন, তো ফান্ডিক গ্যাস শ্যাডো দেখতে পাবি, ঠিক আছে. এই গ্যাস কোত্থেকে আসে? ব্যাকটেরিয়া. ব্যাকটেরিয়া আছে স্টমাকে? স্টমাকে এত, তোর এর নাম কি, এত অ্যাসিড আছে, ব্যাকটেরিয়া থাকবে? আরে আমরা যখন খাচ্ছি, কথা বলছি, আমরা কি এয়ার ইনহেল, এয়ার যেমন ইনহেল করছি তার সঙ্গে এয়ার সোয়ালো করছি, তো সেই এয়ারটা কোথায় যাবে? বাস, সিম্পল, বুঝছিস? এভরিথিং ইজ সিম্পল. তোকে চিন্তা করতে হবে সিম্পল ওয়েতে, এত কঠিন করে চিন্তা করিস, তাই জন্যই তোরা আনসারে পৌঁছতে পারিস. তো লেফট সাইডে স্টমাক আছে, ঠিক আছে, আর রাইট সাইডে কি আছে? লিভার আছে. তো ডায়াফ্রামের নিচে আমি কি দেখতে পাচ্ছি? একটা চাঙ্ক অফ এয়ার দেখতে পাচ্ছি. তো হোয়াট ইজ দিস? নর্মালি এটা দেখা যায় না, নর্মালি এটা দেখা যায় না. তো যখন আছে তার মানে কি? দিস ইজ কল্ড ডায়াগনোসিস গ্যাস আন্ডার ডায়াফ্রাম. দিস ইজ কল্ড গ্যাস আন্ডার ডায়াফ্রাম. কেন হয়? যখনই গ্যাস আন্ডার ডায়াফ্রাম দেখবো একটা পেশেন্ট, তখনই আমি মাথা খারাপ হয়ে যাবে. কেন? দিস মে বি আ কেস অফ পারফোরেশন, পারফোরেশন পেরিটোনাইটিস হতে পারে, ঠিক আছে. তো আমাকে দেখতে হবে যে পেরিটোনাইটিস আছে কিনা, ঠিক আছে. তাহলে হোয়াট আর দ্য, এটাও দেখ, এখানেও দেখ, দুদিকে গ্যাস আন্ডার ডায়াফ্রাম আছে, ঠিক আছে, এদিকেও আছে, এই আছে গ্যাস আন্ডার, কিন্তু লেফট সাইডে কি আছে? ফান্ডিক গ্যাস শ্যাডো ইজ নর্মাল, ঠিক আছে. রাইট সাইডে নর্মাল না, কারণ রাইট সাইডে লিভার আছে, ডায়াফ্রামের নিচেই লিভার আছে, ঠিক আছে. বোঝা গেল? এইখানে দেখ, এটা দেখ, এখানে কি আছে, এটা বোঝার জিনিস আছে.
What is this? What is this? And what is this? এটা কি? এটা এই যে এটা ফান্ডাস গ্যাস, এই যে এয়ার ফ্লুইড লেভেল, এটা নিচেরটা ফ্লুইড, দিস ইজ এয়ার, দিস ইজ ফান্ডাস। ঠিক আছে, এর ওপরে কি আছে? এটা কি আছে সাদাটা? ডায়াফ্রাম। ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের নিচে ফান্ডাস আর ডায়াফ্রামের ইন বিটুইনে এয়ার আছে, গ্যাস আছে। আর এখানে লিভার, এটা লিভার, এটা ডায়াফ্রামের মধ্যে গ্যাস আছে। আর হোয়াট ইজ দিস? এইটা কি? এটা কি? এরকম এরকম আছে, কি এটা? দিস ইজ অ্যাসেন্ডিং কলোনার হেপাটিক ফ্লেকশন। ঠিক আছে, রাইট সাইডে কি থাকবে? অ্যাসেন্ডিং কলন, হেপাটিক ফ্লেকশন, ট্রান্সভার্স কলন। ঠিক আছে, হয়ে গেল। তো এবার গ্যাস আন্ডার ডায়াফ্রাম কি কারণে হতে পারে? এক নম্বর, হলো ভিসকাস পারফোরেশন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যখনই আমরা গ্যাস আন্ডার ডায়াফ্রাম দেখবো তখনই আমরা হিস্ট্রি নেব এবং ক্লিনিক্যালি এক্সামিন করবো যে কোনো পারফোরেশন পেরিটোনিটিস হয়েছে কিনা। বোঝা গেল? এছাড়াও আর কি কি কজ হতে পারে? এছাড়াও আর কি কি কজ হতে পারে? মনে করেন আমি এই যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি, ল্যাব কলি করি, ঠিক আছে, আমরা কার্বন ডাইঅক্সাইড ঢোকাই তো প্রথমে, গিয়ে পেট ফোলাই, তারপর অপারেট করি। ঠিক আছে, এবার মনে করেন একটা পোস্ট ল্যাব কলি একটা পেশেন্ট এসছে, কোনো কারণে কোনো কমপ্লেন নিয়েছে, তো চেস্ট এক্সরে করলি, গিয়ে দেখলি তার রাইট সাইডে গ্যাস আন্ডার ডায়াফ্রাম আছে, তো তার কি পারফোরেশন পেরিটোনিটিস আছে? তো যে গ্যাস দিয়েছি সেটা অ্যাবজর্বড হয়নি, সেটা আছে। তো পোস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জারি, এন্ডোস্কোপিক সার্জারি বা ল্যাপারোটমি কিছু গ্যাস কালেক্ট হয়ে থাকতে পারে। ঠিক আছে, বোঝা গেল? আর কি হতে পারে? হোয়াট ইজ চিলাইডিটি সিনড্রোম? হোয়াট ইজ চিলাইডিটি সিনড্রোম? হোয়াট ইজ, সব কিছু গেস করা যায় না রে বাবু, মেডিসিনে গেস করতে গেলেই ভুল হবে। মেডিসিনে জানো জানো না, এর মাঝখানে গেসিং এর কোনো জায়গা নেই, কোটি কোটি জিনিস। কি সব দেখাচ্ছেন ভুলভাল জিনিস, বল কি এগুলো দেখে কি মনে হচ্ছে? হাওয়া আছে তো, এর তো হাওয়া। হ্যাঁ, তো হাওয়াটা কিসের মধ্যে আছে? ডায়াফ্রামের নিচে একটা হাওয়া দেখতে পাচ্ছি, কিন্তু হাওয়াটা কিসের মধ্যে আছে? হোয়াট ইজ চিলাইডিটি সিনড্রোম? অনেক সময় কি হয়, ডায়াফ্রাম আর লিভার এর মাঝখানে ট্রান্সভার্স কোলন ইন্টারস্পোজ হয়ে যায়। ঠিক আছে, তো কোলনের যে গ্যাস, কোলনের তো গ্যাস থাকে, কোলনের গ্যাস কোত্থেকে আসে? এক নম্বর হচ্ছে ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন, কোলনে প্রচুর ব্যাকটেরিয়া আছে, তো কি হয়, তারা কি করে, বিভিন্ন গ্যাস তৈরি করে, মিথেন গ্যাস, হাইড্রোজেন সালফাইড, এই সব গ্যাস তৈরি করে। ঠিক আছে, তো সেই গ্যাস আছে। এছাড়া সোয়ালো করছে গ্যাস, কিছু গ্যাস পেরিস্টালসিস দিয়েও কোলন পর্যন্ত যাচ্ছে। বোঝা গেল? তো সেই কোলনের গ্যাস আছে। তো এবার ট্রান্সভার্স কোলন যদি ইন্টারস্পোজ হয়ে যায় বিটুইন রাইট লোব অফ লিভার অ্যান্ড ডায়াফ্রাম, তো তুই দেখে হঠাৎ করে দেখে মনে হবে গ্যাস আন্ডার ডায়াফ্রাম। তোকে ভালো করে দেখতে হবে যে এটা লিভার আর ডায়াফ্রামের মাঝখানে, না তার মাঝখানে কোনো কিছু আছে, তার মধ্যে গ্যাস আছে। তো কি করে বুঝবো? কি রেও জান, কি করে বুঝবো কোলন কি কোলন না? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কি এখানে হস্ট্রেশন দেখতে পাচ্ছি, কোলনে হস্ট্রেশন থাকে। তো এগুলো কি, এগুলো এগুলো কি? ট্রান্সভার্স কোলন, এই যে হস্ট্রেশনস,
আরো ভালো করে পড়াবো, এখন জাস্ট এইটুকু বোঝার জন্য পড়। দিস ইজ কল চিলাইডিটি সিনড্রোম। ঠিক আছে, বোঝা গেল? হোয়াট ইজ দ্য হোয়াট, এবার আমি পারফোরেশন পেরিটোনাইটিস পড়াচ্ছি। এবার বল যে হোয়াট আর দ্য স্টেজেস অফ পেরিটোনাইটিস, জানিস? হ্যাঁ, হোয়াট আর দ্য স্টেজেস অফ পেরিটোনাইটিস জানিস কি? পেন অ্যাবডোমেন, আমি প্যাথোলজি জানতে চাইছি, আমি তো সিমটমস জানতে চাইছি না। জানিস না, এক্সরে শুরু করেছি, এক্সরে পড়ে আসিস নি? রোজ পড়ে আসিস সব জিনিস, আজকে পড়তে ভুলে গেছিস, সময় পাস না। স্টেজেস অফ পেরিটোনাইটিস কি হতে পারে? গল্পটা কি? মনে কর কোনো ইন্টেস্টিনে কোনো জায়গায় পারফোরেট করে, ইট মে বি স্টমাক, জিআই ট্র্যাকের কোনো জায়গায় পারফোরেট করে দিতে হবে। স্টমাককে মনে কর পারফোরেশন হয়েছে, স্মল ইন্টেস্টিনে কোনো পারফোরেশন, অ্যাপেন্ডিক্স পারফোরেশন হয়েছে, কি হবে? কন্টেন্ট কি হবে? স্পিলেজ হবে পেরিটোনিয়াল ক্যাভিটি। তো কন্টেন্ট যেই স্পিলেজ হবে সে কি করবে? সে ইনফ্লামেশন করবে। প্রথমে কি রিয়াক্ট করবে? রিয়াকশন করবে, পেরিটোনিয়াল রিয়াকশন হবে, তো দ্যাট লিড টু ইনফ্লামেশন। এবার বডি কি করতে চায়? বডি প্রোটেক্ট করতে চাইবে, তো কি করবে সে? আর কি করবে? ওমেন্টাম মনে কর আসার আগে কি হবে? মনে কর স্পিলেজ হচ্ছে কোনো জায়গায়, ইনফেকশন বা এই একটা স্পিলেজ, মনে কর একটা জাস্ট স্পিলেজ হলো, বাইল স্পিলেজ হচ্ছে, গলব্লাডার মানে তোর গলব্লাডার বল, এর নাম কি জানো তোর, স্টমাক পারফোরেট করেছে, স্মল ইন্টেস্টিন পারফোরেট করেছে, তো কি হবে? বাইল স্পিল করবে। তো বাইল স্পিল করলে কি হবে? বাইল তো ইনফেক্টেড নয়, মনে করো ইনফেক্টেড নয়, তো ইনফেকশন কোনো জায়গায় হলে তোর এর নাম কি জানো, তোর ওমেন্টাম এসে সেটাকে লোকালাইজ করে দেয়। ইনফেকশন জাস্ট বডি ফ্লুইডই, কিন্তু না, সোর্সটাকে বন্ধ করা যায়। কি করবে ও? কি করবে? যেটুকু স্পিলেজ হয়েছে সেটুকু ডাইলিউট করে দেওয়ার চেষ্টা করবে, তো পেরিটোনিয়াল রিয়াকশন হবে। পেরিটোনিয়াল রিয়াকশনটা কি? পেরিটোনিয়াম আরো ফ্লুইড সিক্রেট করবে যাতে ওটা ডাইলিউট হয়ে যায়। ঠিক আছে, লেস ইনফ্লামেশন কজ করে, বোঝা গেল? কিন্তু যেহেতু তোর অলরেডি পারফোরেশন আছে, তো স্পিলেজ তো কন্টিনিউয়াস হতেই থাকবে, পেরিস্টালসিস হবে আর স্পিলেজ হবে, তোরা বন্ধ করতে পারবে না। তো তখন কি হবে? ইনফ্লামেশন সেট করবে। তো এটাকে কি বলে, এর আগের স্টেজটা কি বলে? যখন কোনো স্পিলেজ হলো, পেরিটোনিয়াম কি ইরিটেট করলো, তো দ্যাট ইজ কল কেমিক্যাল পেরিটোনাইটিস। ঠিক আছে, স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনিয়াল রিয়াকশন, স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস। ঠিক আছে, এবার কি হবে? কন্টিনিউয়াস স্পিলেজ হতে থাকবে, বোঝা গেল? কন্টিনিউয়াস স্পিলেজ হতে থাকবে, আর ও কন্টিনিউয়াস সিক্রেট করবে পেরিটোনিয়াম। তারপর কি, যে জায়গায় স্পিলেজ আছে সেখানে গিয়ে সব বাউল ওমেন্টাম গিয়ে আস্তে আস্তে লাগতে শুরু করবে টু লোকালাইজ দ্য ইনফ্লামেশন অ্যান্ড ইনফেকশন। কিরে কি ফেললি? মোবাইল পায়ের ওপর রেখে ব্যালেন্স করছিস কেন? রাখ, এতে রাখ, পাশে রাখ, ব্যাগের মধ্যে রাখ, বোঝা গেল? মোবাইল করে গার্লফ্রেন্ডের ফোন আসবে কি করে? হ্যাঁ, কি না না স্যার, ফোন করে না গার্লফ্রেন্ড? ফোন না ধরলে, মেসেজ উত্তর না দিলে হয়ে যাবে, বুঝেছিস? ওটা বেশি ইম্পর্টেন্ট পড়াশোনার থেকে, তাই না?
তো কেমিক্যাল পেরিটোনাইটিস হলো, বোঝা গেল? তো এবার কি করবে, এসে সব আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সেটাকে লোকালাইজ করার চেষ্টা করে যাতে পুরো অ্যাবডোমিনাল ওয়াল, মানে অ্যাবডোমিনাল ক্যাভিটি, পেলভিক ক্যাভিটিতে ছড়িয়ে না পড়ে, ঠিক আছে, আসবে। কিন্তু পারফোরেশন তো বন্ধ করতে পারবে না কেউ, তো স্পিলেজ হতে থাকবে। এবার স্পিলেজ হতে হতে কি হবে, ইনফ্লামেশন সেট ইন করবে। ইনফ্লামেশন সেট ইন করবে কি হবে, বাউল বলেও ইনফ্লামেশন হবে, এক্সটার্নাল ইনফ্লামেশন হবে। বাউল বলগুলো কি হবে, এরিথেমেটাস হবে, ইনফ্লেমড হবে। তো বাউল বলে যে নর্মাল পেরিস্টালটিক অ্যাক্টিভিটি সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তো তখন কি হবে, বাউলের মধ্যে কি হবে, বাউলের মধ্যে স্টেসিস হবে। বাউল যেই স্টেসিস হয়ে যায়, বাউল লুমেনের মধ্যেও আরো ফ্লুইড সিক্রেশন শুরু হয়, ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল? সেই ফ্লুইডগুলো আবার কন্টামিনেশন করবে এবং কি হবে, বাউল স্টেসিস হলে আর একটা হয়, কি হয়, যত ডিস্টাল তোর কোলনে ব্যাকটেরিয়াল কাউন্ট অনেক বেশি দেন স্মল ইন্টেস্টিনের তুলনায় স্টমাকে আরো কাউন্ট কম। কিন্তু যেই বাউল স্টেসিস হয়ে যাবে, সে কি হবে, যে আমাদের নর্মাল ফ্লোরা আছে, যেগুলো প্রোটেক্ট করে, যেগুলো আমার প্রোটেক্টিভ ব্যাকটেরিয়া ফ্লোরা আছে, সেগুলোর কাউন্ট কমবে এবং প্যাথোজেনিক ব্যাকটেরিয়াল কাউন্ট বাড়বে এবং সেগুলো ডিস্টাল জিআই ট্র্যাক্ট থেকে প্রক্সিমালি চলে আসবে। একে বলে ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন। তো ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন হবে, কি হবে এবার, প্রথমে কেমিক্যাল পেরিটোনাইটিস হয়েছিল তোর বাইল স্পিলেজ হওয়ার জন্য, গ্যাস্ট্রিক কন্টেন্ট স্পিলেজ হওয়ার জন্য, প্যানক্রিয়াটিক জুস স্পিলেজ হওয়ার জন্য। এবার কি ব্যাকটেরিয়া ঢুকবে সেখানে। ইনফ্লামেশন হয়েছিল, এবার ইনফেকশন আসছে। ইনফ্লামেশন, ইনফেকশন সব মিলিয়ে কি হবে, ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, স্টেজ অফ ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তো প্রথমে পেরিটোনাল রিয়াকশন, কেমিক্যাল পেরিটোনাইটিস, দেন ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। বোঝা গেল? তো এই যে মনে কর প্রথমে কেমিক্যাল পেরিটোনাইটিস হলো, তারপর পেশেন্ট কি হবে, বডি চাইবে কি এটাকে কনসোলিডেট করে একটা জায়গায় ডাইলিউট করে, পেরিটোনিয়াল সিক্রেশন দিয়ে ডাইলিউট করে। তো পেশেন্ট একটা স্লাইট ইমপ্রুভমেন্ট হবে, তারপর আবার ডিটোরিয়েশন হবে। বোঝা গেল? মাখনলাল শাহ স্যারের বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, পড়বি এটা। এই জিনিসগুলো এক্স রে বা এইগুলো ডিসকাশন খুব ভালো দেওয়া আছে। বোঝা গেল? এবার পারফোরেশন পেরিটোনাইটিসে কিভাবে, সিমটম কি হয়, 1 নম্বর পেন অ্যাবডোমেন হবে, 2 নম্বর ফিভার হবে, সিস্টেমিক সাইন যা যা থাকবে সেগুলো হবে। কি করে, আমি তোকে বলছি কি করে, তুই যখনই এইভাবে আমি তোকে একটা প্রশ্ন করলাম, তুই যখন উত্তর দিচ্ছিস এ ফিভার হবে, এ ভমিটিং হবে, তাহলে তোকে অনেক কিছু চিন্তা করতে হচ্ছে। কিন্তু উত্তর কি করে দিতে হয়, তোকে যখন প্রশ্ন করছে উত্তর, একটা মনে কর পারফোরেশন পেরিটোনাইটিস কি কি হতে পারে, কিভাবে চিন্তা করতে হয়। প্রথমত কথা হচ্ছে, যে কোনো একটা কোনো ইনফ্লামেটরি ইনফেক্টিভ কন্ডিশনে অ্যাবডোমেন রিলেটেড পেন অ্যাবডোমেন হবেই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এক তো ইনফ্লামেশন এবং ইনফেকশনের জন্য সিস্টেমিক কিছু সাইন্স হয়। সিস্টেমিক কি সাইন, ফিভার হবে, ট্যাকিকার্ডিয়া হবে, ট্যাকিপনিয়া হবে, লিকোসাইটোসিস হবে। ভাবতে হবে না তোকে তখন, তুই যদি এইভাবে মেথডিক্যালি বলিস তোকে ভাবতে হবে না যে সিস্টেমিক সাইন হবে। এক হচ্ছে পেন অ্যাবডোমেন, 2 নম্বর হচ্ছে সিস্টেমিক সাইন। তাহলে ফিভার, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, লিকোসাইটোসিস এগুলো অটোমেটিক হবে। নেক্সট কি, নেক্সট আরেকটা কি হবে, বাউল স্টেসিসের জন্য হবে। বাউল স্টেসিস হয়ে গেছে, সামনের দিকে বাউল মুভমেন্ট করছে না, পেশেন্ট তো খেয়ে যাচ্ছে, খাচ্ছে, সামনের দিকে যাচ্ছে না কিছু, বাউল স্টেসিস হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, উঠে আসবে, তো ভমিটিং হবে, কনস্টিপেশন হবে, ফ্লেটাস পাস করবে না, কনস্টিপেশন প্লাস ফ্লেটাস পাস করবে না, কনস্টিপেশন হবে, কনস্টিপেশন প্লাস নন প্যাসেজ অফ ফ্লেটাস ইজ ইকুয়াল টু অবস্টিপেশন, অবস্টিপেশন হবে। তারপর কি, সামনে মুভমেন্ট হচ্ছে না, এই হচ্ছে, পেশেন্ট খেয়ে যাচ্ছে, জল খাচ্ছে, তো অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে। তাহলে দেখ, আমি কিন্তু কোনো কিছু মনে রাখিনি, কি কি হবে সিস্টেম ওয়াইজ। এক হচ্ছে পেন অ্যাবডোমেন, 2 নম্বর হচ্ছে সিস্টেমিক সাইন, 3 নম্বর হচ্ছে বাউল স্টেসিসের জন্য কি কি সাইন হবে। ঠিক আছে, এইভাবে যদি তুই উত্তর দেওয়া প্র্যাকটিস করিস, কোনো ভুল হবে না। রিজনিং তৈরি করতে বলছি।
বুঝেছিস? বোঝা গেল? ঠিক আছে, এবার পারফোরেশন পেরিটোনাইটিস, পারফোরেশন কোথায় কোথায় হতে পারে বললাম আগে, বল। স্টমাক পারফোরেশন হতে পারে। স্টমাকে কিসের জন্য পারফোরেশন হতে পারে? পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ যদি পারফোরেট করে যায়, ঠিক আছে, কারোর একটা পেপটিক আলসার আছে, সেটা পারফোরেট করে গেল, ঠিক আছে। আর কি কারণে পারফোরেশন হতে পারে স্টমাকে? ম্যালিগন্যান্ট একটা আলসার আছে, সেটা পারফোরেট করে গেল, ঠিক আছে। আর কি হতে পারে? মনে কর একজন এনসেড খাচ্ছে খুব, ইউজুয়ালি কি হয় একটা পেশেন্টের, মনে কর সাপোজ একটা ক্লিনিক্যাল সিনারিও বলছি তোদের, আ পেশেন্ট ফার্মার অ্যাজ আ মানে occupation, he came to emergency with pain abdomen, with distension, and non-passage of stool along with vomiting. ওকে, তুই এলিসিট করলি, তুই দেখলি পেশেন্টের অ্যাবডোমেন ডিস্টেন্ডেড, কার্ডবোর্ড রিজিডিটি আছে, হ্যাঁ, তুই হিস্ট্রি নিচ্ছিস, ঠিক আছে। কি হিস্ট্রি? তুই কোনো ড্রাগ হিস্ট্রি নিচ্ছিস, এই নিচ্ছিস, কোনো আগে কোনো ওর কোনো ডিজিজ আছে, তো তুই হিস্ট্রি এলিসিট করতে গিয়ে দেখলি ওর একটা ক্রনিক অস্টিওআর্থাইটিস আছে তোর রাইট নিতে, যার জন্য ও অন অ্যান্ড অফ এনসেড নেয় ব্যথার জন্য। কাজ করতে হয় তো, মাঠে ঘাটে কাজ করে, তো অন অ্যান্ড অফ, তো এনসেড ইনটেক করে অন অ্যান্ড অফ, তোর ওর পারফোরেশন হয়ে গেছে, পেপটিক পারফোরেশন। দিস ইজ ক্লিনিক্যাল সিনারিও। তাহলে কি কি হতে পারে? এক নম্বর হচ্ছে গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ম্যালিগন্যান্ট আলসার পারফোরেট করতে পারে, মিনাল আলসার পারফোরেট করতে পারে, এনসেড ইনটেক, একটা পারফোরেশন পেরিটোনাইটিস, যদি গ্যাস্ট্রিক পারফোরেশন দেখছিস তো এনসেড ইনটেকের হিস্ট্রি নিতে হবে। বোঝা গেল? এবার স্টমাক গেল, স্মল ইন্টেস্টিন কি কারণে পারফোরেট হতে পারে? স্মল ইন্টেস্টিন ইউজুয়ালি কোথায় পারফোরেশন হয়? স্মল ইন্টেস্টিনে কোন লোকেশনে পারফোরেশন? ইলিয়াম। ইলিয়ামের পারফোরেশন হয় কোথায়? প্রথমে কি বললি? এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভারে খুব কমনলি, ইউজুয়ালি এখন আমরা যেহেতু অ্যান্টিবায়োটিক খাই, এন্টেরিক ফিভার দেখাই যায় না, কিন্তু তুই গ্রামে গঞ্জের পেরিফেরিতে অনেকেই এন্টেরিক ফিভার হয়। তো এন্টেরিক পারফোরেশন, যে তোকে কি হিস্ট্রি দেবে পেশেন্ট, যে 10 দিন 12 দিন আগে জ্বর হয়েছিল, সাধারণত পারফোরেশন কোন উইকে হয় এন্টেরিক ফিভারে? সেকেন্ড উইকে, ঠিক আছে, সেকেন্ড উইকে পারফোরেশন হয়। তো 10 দিন 12 দিন আগে জ্বর হয়েছিল, তো তখন ওষুধ খেয়েছিল, হ্যাঁ, কিন্তু মাঝে মাঝেই জ্বর ফর আসছে, ঠিক মতো হচ্ছে না, একটা লুজ টুলের হিস্ট্রি থাকবে, তো তারপর হঠাৎ করে তার পারফোরেশন, পেট ফুলে যাচ্ছে, 3-4 দিন ধরে পেট ফুলে গেছে, পটি হচ্ছে না, ভমিটিং হচ্ছে, পেট আর কিছু খেললেই বমি হয়ে যাচ্ছে, ঠিক আছে। দিস আর দ্য ক্লিনিক্যাল সিনারিও। বোঝা গেল? আর কি হতে পারে? আর আমাদের কান্ট্রিতে টিবি পারফোরেশন হিসেবে প্রেজেন্ট করে, হ্যাঁ। কক্স অ্যাবডোমেন কত ধরনের হয়? কক্সে ইন্টেস্টিনে যে কক্স হয়, ঠিক আছে, প্যাথোলজি তো পড়েছিস, পড়েছিস তো, কোন বই পড়েছিস? আসমন, তুই? রবিন্স পড়েছিস, তুই? তুই তুই কি কি রামদাস? সেটা আবার কি? রামনাথ? রামদাস? তুই বুঝান সব পড়েছিস, রবিন্স পড়ে ফেলেছিস? তো দু ধরনের টিবি হয়, একটা হচ্ছে আলসারা প্রলিফারেটিভ, আর একটা হচ্ছে হাইপার প্লাস্টিক। তো আমাদের ইন্ডিয়াতে কোন ভ্যারাইটি হয়? হাইপার প্লাস্টিক ভ্যারাইটি, কারণ এন্ডেমিক, আমাদের ইমিউনিটি আছে, তো আমাদের স্টেনোসিস হয়, ঠিক আছে। যাদের আলসারা প্রলিফারেটিভ দে ক্যান প্রেজেন্ট উইথ পারফোরেশন, তো আমাদের কান্ট্রিতে হয় না, কারণ আমাদের এন্ডেমিক টিবি এন্ডেমিক হওয়ার জন্য আমাদের সার্টেন ডিগ্রি অফ ইমিউনিটি থাকে, ঠিক আছে। তো অ্যাবডোমিনাল কক্স প্রেজেন্ট উইথ, আমাদের এখানে প্রেজেন্ট উইথ অবস্ট্রাকশন, নট পারফোরেশন। বোঝা গেল? তাহলে আর কি কি পারফোরেশন হতে পারে? অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হতে পারে। অ্যাপেন্ডিক্স পড়িয়েছি, কেন অ্যাপেন্ডিক্সে পারফোরেশন হয় পড়িয়ে দিয়েছি, ক্রনিক অ্যাপেন্ডিক্স।
ক্রনিক অ্যাপেন্ডিক্সে পারফোরেশন হয়। অ্যাপেন্ডিকুলার আর্টারি তোর এন্ড আর্টারি ওটির সময় বললাম, তুই সেদিনকে ছিলি না যেদিনকে ল্যাপ অ্যাপেন্ডিক্স করছিলাম? হ্যাঁ, শেষের দিকে হোক প্রথম দিকে হোক, শেষের দিকেই তো আমি তোকে বলেছি। এখানে এখানে বললাম যে কেন অ্যাপেন্ডিক্সের পারফোরেশন হয়, বল। তোদের কাছে আমার হাই এক্সপেকটেশন, অন্তত তোদের ব্যাচটা যে পড়াশোনা করে আছিস, সেখানে যদি তুই এইভাবে পারফর্ম করতে পারছিস না, সামান্য জিনিস যেটা পড়ানো আছে। অ্যাপেন্ডিসাইটিসের প্যাথোফিজিওলজি বল না। লুমেন অবস্ট্রাকশন করছে, লুমেন অবস্ট্রাকশন হলে কি হবে? ওয়াল ইডিমা হবে, ওয়াল থিকেনিং হবে, ওয়াল ইডিমা হবে। ওয়াল ইডিমা হলে কি হবে? প্রথমে লিমফ্যাটিক্স যাবে, তারপর ভেনাস আউটফ্লো যাবে, তারপর আর্টারিগুলো অবস্ট্রাক্টেড হবে। এবং আর্টারি হচ্ছে এন্ড আর্টারি, কোল্যাটারালস নেই, এন্ড আর্টারি, তো গ্যাংগ্রিন হবে, নেক্রোসিস হবে, দ্যাট লিডস টু গ্যাংগ্রিন, গ্যাংগ্রিন লিড টু পারফোরেশন। সিম্পল জিনিস। এবার অ্যাপেন্ডিকুলার পারফোরেশনে তুই গ্যাসান্ডার ডায়াফ্রাম দেখতে পাবি? হ্যাঁ কি না? যদি হ্যাঁ হয় তাহলে কেন, না হয় তাহলে কেন? যাই বলবি কেন বলতে হবে। দু রকমের ডাক্তার হয়, ভিডিও চলছে বলে আর বলতে চাইছি না। দু রকমের ডাক্তার হয়, একটা হচ্ছে ব্রেনলেস, একটা ব্রেন উইদাউট ব্রেন, একটা হচ্ছে উইথ ব্রেন। উইদাউট ব্রেন হলে মুখস্থ করলে চলে যাবে, যদি উইথ ব্রেন হতে চাস তাহলে রিজনিং করতে হবে কেন। এবার তোর চয়েস, তুই কোন ধরনের ডাক্তার হতে চাস, বা ডাক্তার হতেই চাস না, তাই না? বুঝান এমবিবিএসটা, হ্যাঁ ইউটিউবার হব কেউ। হ্যাঁ, আমার এরকম আছে যারা হয়তো প্রফেশনই চেঞ্জ করে ফেলেছে, অন্য প্রফেশনে চলে গেছে। ঠিক আছে, এখন তো অনেক আরো প্রফেশন যুক্ত হয়ে গেছে না। কেউ মনে করে না এরকম হওয়া উচিত যে ডাক্তার হয়ে ভালো লাগলো না মিউজিশিয়ান হব, আছে তো। অর্ক মুখার্জি নাম শুনিস নি? হ্যাঁ, এরকম প্রচুর আছে। সিধু আছে, তোর এর নাম কি, অনেক ডাক্তার মিউজিশিয়ান হয়েছে, তো হাসির কিছু নেই। তোরা চাস কিনা সেটাই জিজ্ঞেস করছি। কিরে বল, হবে কি হবে না? হ্যাঁ, গ্যাস থাকবে। এবার তোকে দেখতে হবে অ্যাপেন্ডিক্সের মধ্যে তার লুমেন কত বড়, তার মধ্যে কতখানি গ্যাস থাকতে পারে, সেটা পারফোরেট হয়ে কতখানি গ্যাস অ্যাসেন্ট করবে যে ওখানে থাকতে পারে। হতেই পারে, মেডিসিনে কোনোদিন হবে না এরকম বলে হয় না, কিন্তু ইউজুয়ালি নাও থাকতে পারে, কারণ অ্যাপেন্ডিক্স লুমেন্স খুবই ছোট। অ্যাপেন্ডিক্স কত 5 to 7 সেন্টিমিটার হবে, তার লুমেন কি আরো ছোট, ফিউ মিলিমিটার্স। তার মধ্যে কতখানি গ্যাস থাকবে যে সে অ্যাসেন্ট করে ডায়াফ্রামের নিচে, গ্যাস আন্ডার ডায়াফ্রামের মতো অতখানি গ্যাস থাকে। বোঝা গেল? বুঝেছিস? তো অ্যাপেন্ডিকুলার পারফোরেশনে তুই গ্যাস আন্ডার ডায়াফ্রাম নাও পেতে পারিস, কিন্তু আলাদা সাইন্স অফ পারফোরেশন পেরিটোনিয়ালিস পাবি। কি এবার বল, হোয়াট আর দ্য সিমটমস অ্যান্ড সাইন্স অফ পারফোরেশন পেরিটোনিয়ালিস? অর্ধেক তো জিনিস বলে দিলাম, তারপরও বলতে পারছিস না। সিমটমস বলে দিলাম, সাইন কি পাবি? সিমটম কি পাবি, তারপর সাইন কি পাবি? সিমটমস হচ্ছে পেন অ্যাবডোমেন আসবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, নন প্যাসেজ অফ স্টুল এন্ড ফ্লেটাস হবে, ভমিটিং হবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে। ঠিক আছে, এবার সাইন কি পাবি? টেন্ডারনেস কোথায় পাবি? সেখানেই পাবি শুধু। রেডিয়েটও হবে কোথায়, মাথায় না পায়ে? যা মুখে আসবে তাই বলে দিবে।
যদি পারফোরেশন লোকালাইজ থাকে তো লোকালাইজ পেরিটোনাইটিস পাবো। লোকাল পেরিটোনিয়ামকে, প্যারাইটাল পেরিটোনিয়ামকে যদি ও ইরিটেট করে তো লোকাল সাইন পাবো। যদি অ্যাপেন্ডিক্স লোকাল পেরিটোনিয়ামকে ও মানে ইরিটেট করে তাহলে রাইট ইলিয়াক ফোসা পাবো। যদি পারফোরেশন পেরিটোনিয়াস পুরো পেরিটোনিয়াল ক্যাভিটিকে ইনভলভ করে এবং ইরিটেট করে, একটা স্মল বাউল পারফোরেশন হচ্ছে, স্টমাক পারফোরেশন, ও পুরো পেরিটোনিয়ামকে, কারণ ওর জাস্ট একটা অ্যাপেন্ডিক্সের বললাম না লুমেন খুবই ছোট, তার কি স্পিলেজ হবে, হয়তো একটু ফিকোলিড স্পিলেজ হবে বা একটু এই হবে, কিন্তু তোর স্টমাক স্মল ইন্টেস্টিন পারফোরেট হলে তো এত ফ্লুইড অ্যাকিউমুলেট হবে তো তুই পুরো পেরিটোনিয়ামকে সে ইনভলভ করে তো জেনারেলাইজড পেরিটোনাইটিস হবে। হার্ডলি কোনো সময় হয়তো লোকালাইজ থাকতে পারে, হার্ডলি, বেশিরভাগ সময়ই জেনারেলাইজড হবে। জেনারেলাইজড পেরিটোনাইটিস হলে তাহলে কি হবে, তুই টেন্ডারনেস কোথাও পাবি আলাদা করে, ডিফিউজ টেন্ডারনেস থাকবে, তো পুরো অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, ডিফিউজ পেরিটোনাইটিস থাকবে, আর কি থাকবে, ডিফিউজ পেরিটোনাইটিস হওয়ার জন্য পেটে কি হবে, rectus muscle will be in spasm, abdominal muscle will be in spasm peritonitis এর জন্য, তো সেটাই কি বলে কার্ডবোর্ড রিজিডিটি। তুই পেটে হাত দিবি, দিয়ে মনে হবে পেটে তুই কোনো প্যালপেট করে বা প্যালপেশন করতে পারবি না, এত মানে রিজিড হয়ে থাকবে অ্যাবডোমেন, ঠিক আছে, দিস ইজ কল গার্ডিং অ্যান্ড কার্ডবোর্ড রিজিডিটি। তো জেনারেলাইজড পেরিটোনাইটিসে তুই এরকম রিজিড একটা অ্যাবডোমেন পাবি, বোঝা গেল? তো তো এই পেশেন্টকে কি করে ম্যানেজ করবি, কি করতে হবে আমাকে? প্রথমেই পিপিআই, একটা পেশেন্টের তোর লুমিনাল ফ্লুইড পেরিটোনিয়ামের মধ্যে সব লস হচ্ছে, তো তোকে কি দিতে হবে, তার হাইপোটেনশন আছে, তার ট্যাকিকার্ডিয়া আছে, তার ট্যাকিপনিয়া আছে, তার তুই এবিজি যদি করিস তার মেটাবলিক অ্যাসিডোসিস আছে, তা তুই আগে প্রথমে পিপিআই দিবি যার সব কিছু বেরিয়ে যাচ্ছে পেটের মধ্যে দিয়ে, যা খাচ্ছে সব বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ? তো প্রথমে কি হবে, প্রথমে পেশেন্টকে রিসাসিয়েট করবে, পেশেন্ট তো শক নিয়ে আসবে, পেশেন্ট উইল বি ইন শক, তো পেশেন্টকে আগে ফ্লুইড রিসাসিয়েট করতে হবে, আগে ফ্লুইড দিতে হবে, তোকে অক্সিজেন দিতে হবে, ফ্লুইড দিতে হবে, ঠিক আছে, হ্যাঁ, তাকে একটা রাইলস টিউব করতে হবে যাতে গ্যাস্ট্রিক কন্টেন্ট সব বেরিয়ে যায়, যা কেন গ্যাস্ট্রিক স্টেসিস হয়ে রয়েছে, তো গ্যাস্ট্রিক কন্টেন্ট যদি তুই রাইলস টিউব দিয়ে না বার করিস সব পেটের মধ্যে ঢুকবে পারফোরেশন, তো সব পেশেন্টকে এনপিও করতে হবে, নাথিং পার মাউথ, কোনো কিছু খাবে না এখন, রাইলস টিউব করবো, ফ্লুইড রিসাসিটেট করব, ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল? তারপর কি করবো, একটা এবিজি করে দেখবো যে কতখানি মেটাবলিক অ্যাসিডোসিস আছে, পেশেন্টের মর্টালিটি কি, যদি সিভিয়ার অ্যাসিডোসিস থাকবে পেশেন্ট মরবে, ঠিক আছে, তারপর ব্লাড ইনভেস্টিগেশন দেখবো, ইউরিয়া ক্রিয়েটিন কি আছে, কারণ পেশেন্ট উইল বি এন একে ফ্লুইড লস হয়েছে, পেটের মধ্যে সব ফ্লুইড অ্যাকিউমুলেট হয়ে রয়েছে, তার থার্ড স্পেস লস হচ্ছে, এটাকে বলে থার্ড স্পেসিং অফ ফ্লুইড, থার্ড স্পেস লস হচ্ছে, তো কিডনিতে তো ব্লাড যাবে না, ঠিক আছে, কি হবে, বডি হরমোনাল মেকানিজম আরো ফ্লুইড তোর কিডনি দিয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যাবে, কারণ আরো ফ্লুইড অ্যাকিউমুলেট করার চেষ্টা করবে, তাহলে একেআই ডেভেলপ করবে, তো ক্রিয়েটিনিন বেশি রয়েছে, ইউরিয়া বেশি হয়ে যাবে তার, ঠিক আছে, তাকে ফ্লুইড দিতে হবে, অ্যাডিকুয়েট ফ্লুইড দিতে হবে, ঠিক আছে, তারপর এরপর কি দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, পিপিআই ইনজেকশন দিতে হবে, ওরালি কোনো কিছু দেওয়া যাবে না, তারপর তোর আইভি জোফার অ্যান্টিবায়োটিক দিতে হবে, এরপর তুই তার এক্সরে করবি, কি কি এক্সরে লাগবে এই পেশেন্টের, অ্যাবডোমিনাল কি এক্সরে, ইরেক্ট এক্সরে করতে হবে, এপি ভিউ তো অ্যাবডোমেন সবগুলো, ইরেক্ট এক্সরে করতে হবে যাতে আমি গ্যাস আন্ডার ডায়াফ্রামটা দেখতে পারি, সব গ্যাস আন্ডার ডায়াফ্রাম সুপাইনে তুই দেখতে পাবি না, ইরেক্ট অবস্থায় যদি এক্সরে করিস তাহলেই দেখতে হবে, ইরেক্ট এক্সরে, পশ্চারে এক্সরে করতে হবে, অনেক সময় আমরা কি করি চেস্ট এক্সরে শোয়িং দ্য আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেন,
ডায়াফ্রাম যাতে ভালো করে দেখতে পারে, ঠিক আছে। তারপর তাকে রিসাসিটেট করে পুরো তাকে এমার্জেন্সি ওটি করতে হবে, সঙ্গে সঙ্গে এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি করতে হবে, করে যেখানে পারফোরেশন আছে সেটাকে আমাদের রিপেয়ার করতে হবে, নাই প্রাইমারি রিপেয়ার করব, নাই আমি সেই যদি খুব কন্টামিনেশন থাকে, পেশেন্ট মরিব্যান্ড থাকে, হাইপোপ্রোটিনেমিয়া হাইপোঅ্যালবুমিনিয়া থাকে, পেশেন্ট অনেক দিন ধরে খায়নি, হিমোগ্লোবিন কম থাকে, তো আমি প্রাইমারি রিপেয়ার করলে সেটা আবার খুলে যাওয়ার সম্ভাবনা আছে পেটের মধ্যে, ঠিক আছে। তো আমি সেটাকে এক্সটেরিয়ার করে ইলিওস্টমি বানিয়ে দেবো, ঠিক আছে। আদারওয়াইজ আমি প্রাইমারি রিপেয়ার করে দেবো। যদি স্টমাক হয়, স্টমাক আমি প্রাইমারি রিপেয়ার করে চলে আসবো, কারণ স্টমাকের কি, স্টমাকের এক্সটেন্সিভ ব্লাড সাপ্লাই আছে, প্রচুর কোল্যাটারালস আছে চারিদিকে, তো স্টমাকের মানে খুব রবাস্ট ব্লাড সাপ্লাই আছে, তো স্টমাক উইল হিল, বাট ইন্টেস্টিনের নেই, ইন্টেস্টিনের অত ভালো ব্লাড সাপ্লাই নেই। তো ইন্টেস্টিন হলে আমাকে দেখতে হবে পেশেন্টের নিউট্রিশন ঠিক আছে কিনা, যে অনেক দিন ধরে পারফোরেশন নিয়ে বসে রয়েছে, অনেক মরমর অবস্থায় হাঁপাচ্ছে, গ্যাস করছে, সেই অবস্থায় পেশেন্ট নিয়ে আসে, তার আগে বুঝতেই পারে না, ঠিক আছে। তো তাকে কি করতে হবে, তাকে আমাকে একটা ইলিওস্টমি করে দিতে হবে যাতে পেশেন্টটা বাঁচে, কারণ আমি যদি প্রাইমারি রিপেয়ার করি সেখানটা যদি আবার স্লাফ আউট হয়ে যায়, আবার ই হবে, পেশেন্ট মরে যাবে, বোঝা গেল। দিস ইজ তোর কি পারফোরেশন পেরিটোনিয়াস। এটা একটা, যদি এরকম এক্সরে দেয় পুরো এই সব জিনিস তোকে ডিসকাস করবে বা জিজ্ঞেস করবে, যে তার ডায়াগনোসিস কি করে করবি, তার কি কি সিমটমস অ্যান্ড সাইন্স থাকবে, তার ম্যানেজমেন্ট কি হবে এবং কি ওটি হবে, ঠিক আছে। এই পুরো সিনারি, এর পরের দিন যেদিনকে পড়াবো সেদিনকে আবার অবস্ট্রাকশন পড়াবো, এরপরে অবস্ট্রাকশন, পারফোরেশন পেরিটোনিয়াস, তারপর অবস্ট্রাকশন।